আজকে এই ভিডিওটিতে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা হিমবাহ কাকে বলে সেটি আগে জেনে নেব। তো ইংরেজি গ্লেসিয়ার শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ গ্লেসিয়াস থেকে, যার অর্থ আইস বা বরফ। অর্থাৎ এক কথায় যদি হিমবাহ বলতে হয় যে হিমবাহ কী, তাহলে বলতে হয় যে হিমবাহ হলো বরফের নদী। আর অতি শীতল অঞ্চলেতে স্থলভাগের উপর দিয়ে অভিকর্ষের টানে অতি ধীর গতিতে প্রবাহমান জমাটবদ্ধ বরফের স্তূপকে হিমবাহ বলে। যেরকম ভূমির স্বাভাবিক ঢালকে অনুসরণ করে নদীর জল যেমনভাবে প্রবাহিত হয়, ঠিক তেমনই এই শীতল অঞ্চলগুলোতে এই হিমবাহ অর্থাৎ বরফের যে স্তূপ, সেই বরফের স্তূপ ঠিক ভূমির যে স্বাভাবিক ঢাল আছে সেই ঢালকে অনুসরণ করে উপত্যকার মধ্য দিয়ে অতি ধীর গতিতে খুবই আস্তে আস্তে অগ্রসর হতে থাকে, যেটাকেই আমরা বলি হচ্ছে হিমবাহ অর্থাৎ বরফের নদী। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হিমবাহ, এই হিমবাহর উৎপত্তি কিভাবে হয়, কিভাবে একটা হিমবাহ সৃষ্টি হয়ে থাকে। তো হিমবাহ তৈরি হওয়ার জন্যে বেশ কতগুলো ধাপ রয়েছে, ধাপে ধাপে এই হিমবাহ তৈরি হয়। তো প্রথমে যেটা হয় কি, যে সুউচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে তুষারপাতের সময় তুষার কণাগুলি একটি অন্যটির সঙ্গে পেঁজা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে, যেটাকে আমরা নেভে বলি। মানে আলগা যে বরফ, যে বরফটা একদম সদ্য পড়ছে তুষারপাতের ফলেতে, সেইটা একে অপরের সঙ্গে লেগে যায়, যেটাকে নেভে বলছি। তারপরেতে কি হয়, যে এই তুষার কণাগুলো পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়। অর্থাৎ একটার সঙ্গে একটা যখন আস্তে আস্তে আটকে যেতে থাকে, তখন আরও বড় হতে থাকে এবং শক্ত হতে থাকে, যেটাকে ফার্ন বলা হয়ে থাকে। মানে নেভের পরের যে স্টেজটা হয় সেটাকে বলা হচ্ছে ফার্ন। তারপরেতে এই তৃতীয় যে স্টেজটা হয়, তাতে হয় কি না, কয়েক বছর তুষারপাতের ফলে উপরিস্থিত তুষারের চাপে নিচের তুষার আরও জমাটবদ্ধ হয় এবং সাদা দানাদার ও নীলচে বরফে পরিণত হয়। অর্থাৎ যত তুষারপাত হতে থাকে, নিচের যে তুষারটা থাকে, মানে সেই তুষার কি হয়, উপরিস্থিত যে তুষার, সেই তুষারের চাপেতে আস্তে আস্তে আরও বেশি জমাট বাঁধতে থাকে এবং আরও দৃঢ় সংঘবদ্ধ হয়, এবং অতঃপর এই সাদা দানাদার ও খুবই নীলছে বরফেতে পরিণত হয়, খুবই শক্ত, মানে জমাট বেঁধে খুব শক্ত ওই সাদা এবং নীলছে বরফে পরিণত হয়। তারপরেতে যেটা হয় কি, যে এই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই বরফের স্তূপ ভূমির ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে এবং হিমবাহের সৃষ্টি করে। অর্থাৎ কিনা এই যে পর্বতের যে ঢাল, মানে সুউচ্চ যে পর্বতগুলো আমরা দেখি পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে, যেমন হিমালয় পর্বত, এর শৃঙ্গগুলো সবসময় চির তুষারাবৃত থাকে। তো এখানেতে হিমবাহ আছে, হিমালয় পর্বতেতে প্রচুর হিমবাহ রয়েছে, ঠিক তেমন আল্পস পর্বতেও হিমবাহ আছে। তো এই ক্ষেত্রে কী হয়, যত তুষারপাত হতে থাকে, উপরিস্থিত যে তুষারটা, যে আলগা তুষারটা পড়ে, সেটা আস্তে আস্তে জমাট বাঁধে এবং তার চাপেতে নিচের যে তুষার থাকে, সেই তুষার আরও বেশি জমাট বাঁধতে শুরু করে এবং অতঃপর যেটা হয় কি, যে সেই জমাটবদ্ধ তুষার পর্বতের যে স্বাভাবিক যে ঢাল আছে, সেই ঢাল বরাবর উপত্যকার মধ্য দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। অর্থাৎ যেটাকেই আমরা বলি হচ্ছে হিমবাহ। আর এই হিমবাহ একদিন দুদিনে কিন্তু সৃষ্টি হয় না। হিমবাহ তৈরি হতে গেলে বেশ কয়েক বছর সময় লাগে, কারণ ওই যে তুষারটা, যে আলগা তুষার, সেই তুষারকে প্রথমে জমাট বাঁধতে হয়, তারপরেতে আস্তে আস্তে সেই তুষারের পরিমাণটা বাড়তে থাকে, মানে এতটাই বাড়তে হবে যাতে অভিকর্ষের বল তাকে ওই ঢাল বরাবর একটু একটু করে নিচের দিকে অগ্রসর করতে পারে। তো সেটা হওয়ার পরেতেই তখন হচ্ছে হিমবাহ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেই বরফ নিচের দিকে নামতে থাকে, তুলনামূলক সমতলের দিকে আস্তে আস্তে নামতে থাকে, যেটাকে আমরা হিমবাহ বলি। আর এক কথায় বলতে গেলে, যেটা শুরুতেই বললাম, যে হিমবাহ যদি কী, সেটা যদি এক কথায় বলতে হয়, তাহলে বলতে হয় যে বরফের নদী। তবে আমি এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখবো, যে নদীর জল তরল হয়, কিন্তু সেই জল যখন বরফে পরিণত হয় তখন সেটা কঠিন হয়ে যায়। তো সেই কারণেতে এই জল যত দ্রুত পর্বতের ঢাল বরাবর গড়িয়ে নিচের দিকে নামে, হিমবাহ কিন্তু সেই তেমনভাবে কিন্তু অতটা দ্রুত কিন্তু নামে না। নদীর জলের মতন তো একদমই নয়, কোনোভাবেই নামে না। হিমবাহ কিন্তু খুবই খুবই ধীরভাবে, খুবই আস্তে আস্তে নামে, যেহেতু জমাটবদ্ধ বরফ, শক্ত বরফ, সেই জন্যে সেটা নামতে খুবই সময় নেয়, আস্তে আস্তে নামে। এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হিমবাহের প্রকারভেদ, অর্থাৎ হিমবাহকে কত রকমভাবে ভাগ করতে পারা যায়। তো হিমবাহকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়ে থাকে, কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে হিমবাহের যে অবস্থান,
অর্থাৎ হিমবাহটি কোথায় তৈরি হচ্ছে সেই অবস্থান অনুযায়ী সাধারণত হিমবাহ 3 ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ, অর্থাৎ কি শীতল উচ্চ যে পার্বত্য অঞ্চলেতে এই উপত্যকার মধ্য দিয়ে, যে পর্বতের যে উপত্যকা আছে সেই উপত্যকার মধ্য দিয়ে অভিকর্ষের টানেতে যে বরফ নিচের দিকে নামতে থাকে, যে হিমবাহ নিচের দিকে নামতে থাকে, তাকে বলা হয় হচ্ছে পার্বত্য হিমবাহ। যেরকমই আলাস্কার হুবার্ট পৃথিবীর সবথেকে বড় পার্বত্য হিমবাহের মধ্যে পড়ে। আমাদের ভারতবর্ষেতেও রয়েছে যে সিয়াচেন হিমবাহ, সেটাও এরকম পার্বত্য হিমবাহের উদাহরণ। এরপরে আসছে পাদদেশীয় হিমবাহ। এটা কি না, এই উচ্চ অক্ষাংশে বা সুউচ্চ পার্বত্য অঞ্চলেতে পার্বত্য হিমবাহ পর্বতের পাদদেশে বিস্তৃত সঞ্চিত হয়ে যে হিমবাহটা তৈরি করছে তাকে পাদদেশীয় হিমবাহ বলে। মানে তুলনামূলক অনেকটা সমতলে যখন নেমে আসে পর্বতের পাদদেশীয় অঞ্চলেতে, যখন এই হিমবাহ নেমে আসে, মূলত এই পার্বত্য হিমবাহ আস্তে আস্তে কি হয় না, এই পর্বতের কম যে উচ্চতা যুক্ত অর্থাৎ পাদদেশে নেমে আসে, তখন তাকে এই পাদদেশীয় হিমবাহ বলে। এবং এই আলাস্কার মালাস্পিনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় এই পাদদেশীয় হিমবাহের উদাহরণ। আর একটা বিষয় এই পাদদেশীয় হিমবাহ সম্পর্কে বলতে হয়, সেটা হচ্ছে যে এই পাদদেশীয় হিমবাহের যে প্রান্তভাগ, যে সামনের দিকের যে অংশটা, এটা সেই প্রান্তভাগের যে অংশ, সেটাকে লোব বলা হয়ে থাকে। আর একটা হিমবাহ আছে যেটাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ, অর্থাৎ উচ্চ অক্ষাংশে মহাদেশের মানে মহাদেশ জুড়ে, মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সুবিশাল সুগভীর এবং উত্তল যে বরফের স্তূপ অবস্থান করে, তাকে হচ্ছে এই মহাদেশীয় হিমবাহ বলে। যেরকম অ্যান্টার্কটিকা ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, অর্থাৎ মহাদেশের একটা বিশাল বড় অঞ্চল জুড়ে এই হিমবাহ অবস্থান করে থাকে। আর এই মহাদেশীয় হিমবাহের যে প্রান্তভাগ আছে, এখানেতে অনেক সময় বরফমুক্ত পর্বত শৃঙ্গ জেগে ওঠে, যেটাকে নুনাট্যাক বলে। যেমন হচ্ছে এই আন্টার্কটিকার মাউন্ট তাকাহি এরকম একটি নুনাট্যাকের উদাহরণ। তো এইটা হচ্ছে হিমবাহের প্রকারভেদ। এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হিমবাহের কাজ, অর্থাৎ হিমবাহ কি কি কাজ করে। তো হিমবাহ ঠিক নদীর মতনই 3টে কাজ করে। ক্ষয় করে, ক্ষয়জাত পদার্থকে বহন করে এবং বহন করার পরে সেটাকে সঞ্চয় করে। হিমবাহ মূলত 2টো প্রক্রিয়ার মাধ্যমেতে ক্ষয় কাজ করে থাকে, একটা হচ্ছে উৎপাটন আর একটা হচ্ছে অবঘর্ষ। উৎপাটনের ক্ষেত্রে কি হয় না, এই হিমবাহের চাপে পর্বতগাত্র থেকে শিলাখণ্ডের উঠে আসে। মানে যে যখন হিমবাহ পর্বতের ঢাল বরাবর যখন নামতে থাকে, তখন কি হয়, ওই যে বরফ যেটা দৃঢ়ভাবে পর্বতের যে গা রয়েছে, যে শিলা রয়েছে, তার সঙ্গে আটকে থাকে। এবং অনেক সময়তে কি হয় যে ওই পর্বতের গাত্র থেকে মানে শিলা উঠে চলে আসে দুর্বল অংশ বরাবর। মানে যেরকম ওই ছাল ছাড়িয়ে আসার যে ব্যাপারটা হয়, ঠিক তেমনই ব্যাপারটা, যে ওই হিমবাহের যে তলদেশ যেটা থাকে, সেই তলদেশের বরফ অত্যন্ত কঠিন হয়, অত্যন্ত কঠিন, এবং প্রচণ্ড ঠান্ডায় সেই যে বরফ, সেই বরফ একদম পর্বতের যে গা রয়েছে, যে পাথর রয়েছে, সেই পাথরের সঙ্গে একদম দৃঢ়ভাবে সঙ্গবদ্ধ থাকে, মানে আটকে থাকে। এবং তারপরেতে যখন ওই হিমবাহটা পর্বতের ঢাল বরাবর যখন নিচের দিকে নামতে থাকে একটু একটু করে, তখন দেখা যায় যে সেই যে পর্বতের গা থেকে, পর্বতের গায়ের দুর্বল অংশ থেকে, পাথরের যে ফাটল বা দুর্বল অংশগুলো থেকে পাথর ওই বরফের সঙ্গে আটকে উঠে চলে আসে, মানে একদম ছাড়িয়ে উঠে চলে আসার যে ব্যাপারটা হয়, সেই প্রক্রিয়াটাকে উৎপাটন বলে। আর একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষতে কী হয় না, প্রবাহমান হিমবাহের যে তলদেশ, সেখানেতে যে সমস্ত শিলাখণ্ড থাকে, আর এখানেও একটা বিষয় আমি বলবো তোমাদেরকে, যে এটা মনে করার কোনো কারণ নেই যে হিমবাহের মধ্যে শুধুমাত্র বরফ থাকে, তা কিন্তু নয়। হিমবাহের মধ্যে শিলাখণ্ড, নুড়ি, পাথর, বালি, পলি, কাদা, বিভিন্ন রকমের পদার্থ থাকে, যে পদার্থগুলো ওই বরফের প্রবাহের সঙ্গে বাহিত হয়। এবং তার মধ্যে যে সমস্ত শিলাখণ্ডগুলো থাকে, সেই শিলাখণ্ডের ঘর্ষণেতে কী হয়, পর্বত গাত্রের যে শিলাখণ্ড, সেই শিলাখণ্ডেতেই আঁচড় কাটার মতন দাগ পড়ে এবং ক্ষয়প্রাপ্ত হয়, মানে ক্ষয় হতে থাকে পাথর, যেটাকে এই অবঘর্ষ বলে। মানে আর বহন প্রক্রিয়াতে এই সমস্ত বিষয় বা এই সমস্ত পদার্থগুলোকে তো হিমবাহ বহন করছে, আর সঞ্চয় করার সময়তে যখন তুলনামূলক নিচু সমতল জায়গাতে এসে সঞ্চয় করছে। এরপরেতে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আসল যে আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে যে হিমবাহের যে 3টে কাজ, সেই 3টে কাজের ফলেতে যে ভূমিরূপগুলো গঠিত হয়, সৃষ্টি হয়ে থাকে, সেগুলো আমরা এক এক করে এবারেতে জানবো। আর এখানেও একটা জিনিস বলবো যে দেখো, তোমাদের যখন তোমরা মাধ্যমিকেতে অর্থাৎ ক্লাস 10-এ যখন ছিলে, তখন তোমাদের এই বহির্জাত প্রক্রিয়ার যে চ্যাপ্টারটি ছিল, তার মধ্যে হিমবাহের কাজ ছিল। এবং তোমাদের এই যে ভূমিরূপ যেগুলো তোমরা পড়বে, আবারও পড়বে, তো
তো সেগুলো তোমাদের জানা। তো দেখো সব আস্তে আস্তে মনে পড়ে যাবে, যেগুলো তোমরা পড়েছিলে একটা বছর আগেতে। তো প্রথমে আসি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়। তো প্রথম ভূমিরূপ কোরি বা সার্ক। তো কি না, এই উচ্চ পর্বতগাত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ার আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কোরি বা সার্ক বলে। যেমন হচ্ছে আন্টার্কটিকার ওয়ালকট সার্ক। তো দেখো এখানে পাশে যে ছবিটি রয়েছে, এই ছবিটিতে আমরা দেখতেই পাচ্ছি যে এই কোরি কীভাবে তৈরি হয়ে থাকে। এই যে পর্বত শৃঙ্গ আছে, এর এদিক থেকে একটা হিমবাহ তৈরি হয়েছে এদিক থেকে, এবং পিছনের দিক থেকেও হিমবাহ তৈরি হয়েছে। তো এই যে হিমবাহ যখন নামে তখন কি হয়, এই যে জায়গাটা আছে, এই যে অংশটাকে বলা হয় হচ্ছে কোরি। এবং এই যে হাতল যুক্ত যেটাকে বলছে, এই মাঝখানের এই যে শিরা, এই যে শৈলশিরা যেটা রয়েছে, এটাকেই আমরা চেয়ারের এই হাতল হিসেবে আমরা কল্পনা করি। তো এই যে অংশটা এদিকে বা এদিকে, এই অংশগুলোকে বলা হয় হচ্ছে কোরি বলা হয়। আর এই কোরির মধ্যভাগে বরফওয়ালা জল জমে অনেক সময়তে এই কোরি বা টার্ন হ্রদ সৃষ্টি হয়। দেখো এখানেতে দেখানো হয়েছে ছবিতে যে কোরি হ্রদ, এই জায়গাটা একটু অবনমিত থাকে, নিচু জায়গা থাকে, যেখানেতেই হিমবাহের যে বরফ, সেই বরফ গলা জল জমে এখানেতে হ্রদ তৈরি হয়ে থাকে। এরপরেতে হচ্ছে অ্যারেট হচ্ছে, দেখো যে পাশাপাশি অবস্থিত দুটি সার্ক বা কোরির মধ্যবর্তী যে উঁচু খাঁড়া ও করাতে দাঁতের মতো খাঁচকাটা যে তীক্ষ্ণ প্রাচীর, তাকে হিমশিরা বা অ্যারেট বলে। অর্থাৎ এইটা দেখেই বুঝতে পারছো, এইগুলোকে বলা হয় হচ্ছে অ্যারেট। এই যে অংশ যেগুলো রয়েছে, অর্থাৎ দুটি কোরির মধ্যবর্তী যে অংশটা, যে শিরার মতন যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে অ্যারেট। এরপরে দেখো হচ্ছে রয়েছে পিরামিড চূড়া। তো পিরামিড চূড়া হচ্ছে যে একটি পর্বতশৃঙ্গের বিভিন্ন দিকে যদি কোরি বা সার্ক গঠিত হলে মধ্যবর্তী অংশে পিরামিডের মতো দেখতে খাড়া পর্বত চূড়াকে এই পিরামিড চূড়া বা হর্ন বলে। যেমন আলস পর্বতের ম্যাটার হর্ন, আমাদের ভারতবর্ষের নীলকণ্ঠ বলে একটা শৃঙ্গ রয়েছে, যেটাকে আমরা এই পিরামিড চূড়া বলি। তো এই পিরামিড চূড়া দেখো এইখানটাতে, অর্থাৎ একটা পর্বত শৃঙ্গের চারদিক থেকে যদি এরকম কোরি তৈরি হয়, তাহলে মানে হিমবাহ তৈরি হচ্ছে এবং যদি কোরি তৈরি করে, অর্থাৎ ক্ষয়ের ফলেতে এই জায়গাগুলো আরও বেশি সূচালো হয়ে যায় এবং এর এই ওপরটাকে একদম সেই পিরামিডের মতন দেখতে হয়। দেখো যে এই পার থেকে একটা কোরি, এই পার থেকে একটা কোরি, এবং এই পিছনের দিকটা থেকে যদি একটা কোরি তৈরি হয়, তাহলে তার ক্ষয়ের ফলেতে এই জায়গাগুলো আরও বেশি শার্প হয়, আরও বেশি সূচালো হয়, যেটাকে আমরা পিরামিড চূড়া বলি। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কর্তিত শৈলশিরা। তো এটা কি হয়, দেখো যে পার্বত্য উপত্যকার উভয় দিক থেকে নেমে আসা ও সম্মুখভাগ উলম্বভাবে কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশকে কর্তিত শৈলশিরা বলে। অর্থাৎ দেখো এই যে ছবিটি যেটি রয়েছে, এই যে অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় হচ্ছে কর্তিত শৈলশিরা। তো এই যে দেখো এই যে উপত্যকা থাকে, এই উপত্যকার মধ্যে দুদিক থেকে এরকম পর্বতগুলো নেমে আসে, যেটাকে এই পর্বতের অভিক্ষিপ্তাংশ বলে, অর্থাৎ এই অংশগুলো। এবার এখান থেকে যদি একটা হিমবাহ প্রবাহিত হয়, তখন কি হয়, এই হিমবাহের বরফ কি করে, এই যে নেমে আসা যেই অংশগুলো থাকে, এই অংশগুলোকে কেটে ফেলে, মানে ক্ষয় করে দেয়, এবং তখন দেখা যায়, দেখলে মনে হয় যেন এই যে পর্বতের অভিক্ষিপ্তাংশগুলোকে এখান থেকে কেউ কেটে দিয়েছে। তো এইরকম ধরনের যে ভূমিরূপ, যেগুলো প্রায়শই এই হিমবাহ উপত্যকাতে দেখা যায়, এগুলোকে বলা হয় হচ্ছে শৈলশিরা, মানে ওই কর্তিত শৈলশিরা। এরপরেতে হিমদ্রোণী হচ্ছে যে এই হিমবাহের ক্ষয়কাজের ফলে তলদেশ প্রশস্ত ও পার্শ্বদেশ খাড়াই হয়ে ইংরাজি ইউ অক্ষর মানে আকৃতির যে উপত্যকা সৃষ্টি হয়, তাকে হিমদ্রোণী বলে। অর্থাৎ কি, এই যে এইটা, অর্থাৎ হিমবাহ উপত্যকার যে আকৃতিটা হয় সেটা ইউ আকৃতি হয়ে থাকে, ইউ শেপ হয়ে থাকে, যেটাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলে। আমরা নদীর ক্ষেত্রে এটাকে দেখি কি, যে ভি আকৃতির বা আই আকৃতির হয়ে থাকে। সাধারণত এই ভি আকৃতির কোনো নদী উপত্যকার মধ্য দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয়, তখন কি হয়, এই ভি আকৃতির মানে ওই যে শৈলশিরা, মানে কর্তিত শৈলশিরার যে ব্যাপারটা একটু আগে বললাম, ঠিক ওইরকমভাবে এই পর্বতের যে অভিক্ষিপ্তাংশগুলো আছে সেগুলোকে হিমবাহ ক্ষয় করে দেয়, মানে কেটে হিমবাহ সোজা পথে প্রবাহিত হয়। যেহেতু কঠিন বরফ, সেহেতু ও বাঁক নিতে পারে না। ও মানে নদীর ক্ষেত্রে কি হয়, নদীর প্রবাহ পথে যদি কোনো বাধা থাকে, তাহলে নদী চেষ্টা করে সেই বাধাকে অতিক্রম করে যাওয়া। কিন্তু হিমবাহের ক্ষেত্রে পর্বতে মানে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো বাধা থাকে, তাহলে হিমবাহ সেই বাধাকে অতিক্রম করে না, বরঞ্চ সেটাকে কেটে মানে ক্ষয় করে সামনের দিকে এগিয়ে চলে। তো ঠিক সেই কারণেতেই এই হিমবাহ প্রবাহিত যে উপত্যকাগুলো হয়, এগুলো ইউ শেপড হয়ে থাকে ইংরাজি, যেটাকে হিমদ্রোণী বলা হয়।
এরপরেতে আরেকটি ভূমিরূপ আছে যেটা কে বলা হয় হিমশিরি। তো এই অসম ক্ষয়কাজের জন্য ক্রমশ নিচের দিকে এই হিমদ্রোণীর সিঁড়ির মতো ধাপযুক্ত হয়, যেটাকে হিমশিরি বলে। অর্থাৎ হিমবাহের যে উপত্যকা আছে, ইউ আকৃতির উপত্যকা, সেখানেতে এই ধাপ ধাপে হিমশিরি তৈরি হয়ে থাকে। আর এই হিমশিরির নিচু অংশেতে বরফ গলা জল আটকে পড়ে এই যে প্যাটার্নস্টার হ্রদ সৃষ্টি হয়, যেমন এই হিমালয়ের রূপকুণ্ড এরকম একটি হ্রদের উদাহরণ। এরপরে দেখো আরেকটি খুব ইন্টারেস্টিং ভূমিরূপ আছে যেটাকে বলা হয়েছে ঝুলন্ত উপত্যকা। তো এখানেতে কি হয় দেখো, যে এই যে পার্বত্য হিমবাহের প্রবাহ পথে দুপাশ থেকে ক্ষুদ্র, অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত উপহিমবাহ উপত্যকা এই প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে থাকে। এই উপহিমবাহ উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলে। অর্থাৎ কি না, এই যে দেখো এইখান থেকে, এখানে তো বরফটাকে দেখানো হয়নি, তাহলে বুঝতে পারা যাবে না। তো কি হয়, এই যে এইটা হচ্ছে প্রধান হিমবাহের প্রবাহের পথ এই জায়গাটাতে। এবার এখান থেকে উপহিমবাহগুলো তার চারপাশ থেকে এসেছে, যেরকম একটা নদী, একটা প্রধান নদী যখন প্রবাহিত হয়, ঠিক যেমন তার চারপাশ থেকে উপনদীগুলো এসে মিলিত হয়, ঠিক হিমবাহের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়। তো হিমবাহ যখন, একটা প্রধান হিমবাহ যখন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তার দুপাশেতে আরও অন্যান্য উপহিমবাহ উপত্যকাগুলো এসে মিলিত হয়। তো সেই উপহিমবাহ উপত্যকাগুলোকেই বলা হয়ে থাকে হচ্ছে ঝুলন্ত উপত্যকা, মানে ঠিক যেন ঝুলে আছে বলে মনে হয়। আর এখানে যেরকম এই আমাদের ভারতবর্ষেতে এই বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা উপত্যকা ঠিক এরকম একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। অর্থাৎ এই যে অংশটা, অর্থাৎ এটা হচ্ছে উপহিমবাহ, এইগুলো সব উপহিমবাহ, আর এটা হচ্ছে প্রধান হিমবাহ বা মূল হিমবাহ উপত্যকা হচ্ছে এইটা। আর এই যে অংশটা থাকে, এই যে এই উপহিমবাহের যে উপত্যকাটা, এটাকেই ঝুলন্ত উপত্যকা বলে। আর কেন বলে ব্যাপারটা একটু ছোট করে আমি বলে দিচ্ছি। এই যে প্রধান হিমবাহ, এর ক্ষয় ক্ষমতা খুব বেশি, তো যে কারণেতে এর উপত্যকা গভীর হয়, কিন্তু সেই তুলনায় উপহিমবাহের যে উপত্যকা তার ক্ষয় ক্ষমতাটা কম থাকার কারণেতে এটা এই প্রধান হিমবাহ উপত্যকার অনেকটা উঁচুতে অবস্থান করে, আর দেখলে যেন মনে হয় ঝুলে আছে। তো সেই কারণেতে এই উপহিমবাহ উপত্যকাগুলিকে ঝুলন্ত উপত্যকা বলা হয়ে থাকে। আর পরে যখন এই বরফ যখন গলে যায়, তখন দেখা যায় যে এর মধ্যে এই দেখো এখানেতে এই জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে। যখন এই যে হিমবাহের বরফগুলো যখন গলে যায়, তখন জলপ্রপাত সৃষ্টি হয়, কারণ এই যে ওপর থেকে নিচের দিকে যে পড়ছে, এখানেতে একটা ঢালের অসমতা তৈরি হয়, যেটা জলপ্রপাতের ক্ষেত্রে আমরা পড়েছি। তো তখন কি হয়, এই যে বরফ গলা যে জলটা, এই হিমবাহের বরফ গলা যে জলটা আছে, এই জলটা তখন কি হয়, ওপর থেকে নিচের দিকে তখন এই প্রপাত আকারে পড়ে, তো সেই জন্য জলপ্রপাত তৈরি হয়। তো সেই জন্যে এই এই ঝুলন্ত উপত্যকাতে অনেক সময়তে দেখা যায় যে এই জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে। এরপরে তো আরেকটি ভূমিরূপ আছে যেটা হচ্ছে রসে মোতানে। তো এটা হচ্ছে যে দেখো, যে হিমবাহে উপত্যকায় উঁচু ঢিবির মতো শিলাস্তূপ, এই প্রতিবাদ অংশ মসৃণ ও অনুবাদ অংশ এবড়ো খেবড়ো খাঁজকাটা হলে তাকে রসে মোতানে বলে। যেমন এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম। তো দেখো এইখানটাতে এইটা একটা উঁচু ঢিবি, একটা শিলা উঁচু ঢিবি রয়েছে। এবার এই দিকটা থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই দিকটা, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল এই শিলাটার, আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। তো এবার যেটা হয় কি, যে এখান থেকে যখন এই হিমবাহ প্রবাহিত হয়, তখন এই হিমবাহের ক্ষয়ের ফলে এই প্রতিবাদ ঢালটা খুব মসৃণ হয়, কিন্তু এর যে বিপরীত দিকটা আছে, অর্থাৎ এই যে অনুবাদ যে ঢাল, সেই অংশটাই এবড়ো খেবড়ো হয়। তো এই রকম ধরনের যে ভূমিরূপটা তৈরি হয় হিমবাহের প্রবাহ পথে, তাকে বলা হয় হচ্ছে রসে মোতানে। আরেক ধরনের ভূমিরূপ আছে যেটাকে বলা হয় হচ্ছে টিলাপুচ্ছ। তো এটাতে কি হয় না, এই হিমবাহের উপত্যকার মধ্যে বৃহৎ ও কঠিন শিলাস্তূপ এর পিছনে কোমল শিলাকে হিমবাহ ক্ষয় থেকে রক্ষা করলে টিলার মতো উঁচু হয়ে থাকে, একে টিলা বলে। আর টিলার পিছনে সরু ও মৃদু ঢালু লেজের মতো দেখতে কোমল শিলাকে পুচ্ছ বলে। যেমন স্কটল্যান্ডের মিডল্যান্ড উপত্যকায় এই ধরনের মানে মানে ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তো হয় কি, যে এইখানে ধরো একটা কঠিন পাথর রয়েছে এবং এদিক থেকে যদি হিমবাহ প্রবাহিত হয়, তাহলে এই যে পাথরটি রয়েছে, কঠিন পাথরটি, এটি এর পিছনের দিকের এই যে কোমল যে শিলাস্তর, এই কোমল শিলাস্তরকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে। আর এই ধরনের যে ভূমিরূপ যেটা হয়, এই উঁচু ভূমিরূপটাকে, এই টিলাটাকে, এইটাকে বলা হয় হচ্ছে ক্র্যাগ, মানে টিলাকে ক্র্যাগ, এটাকে ক্র্যাগ টেলও বলা হয়। আর এর যে পিছনের দিকের এই কোমল যে শিলাস্তর যেটা রয়েছে, এটা এই লেজের মতন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, যেটাকে টেল বলা হয়ে থাকে।
আর এরপরেতে যেটা আমাদের এই ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে সর্বশেষ যে ভূমিরূপ যেটা রয়েছে সেটা হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ড হচ্ছে দেখো যে এই উচ্চ অক্ষাংশের উপকূল অঞ্চলে প্রশস্ত সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা গভীর খাড়া দেওয়ালযুক্ত জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিয়র্ড বলে। অর্থাৎ এই যে হিমবাহের যে উপত্যকা আছে এই উপত্যকার মধ্যে যদি কোনো সময় এটা নিমজ্জিত হয়, সমুদ্রের জল দ্বারা যদি এই উপত্যকা নিমজ্জিত হয়ে যায়, কোনো হিমবাহ উপত্যকা যদি সমুদ্রের জল দ্বারা নিমজ্জিত হয় তখন তাকে ফিয়র্ড বলে। যেমন এই নরওয়ে সোজনে ফিয়র্ড হচ্ছে পৃথিবীর গভীরতম ফিয়র্ড। আর নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে কারণ নরওয়েতে প্রচুর ফিয়র্ড এরকম ছোট বড় আছে। আর বিশেষ করে দেখো এই যে ক্ষুদ্র এবং অগভীর যে ফিয়র্ড আছে তাকে ফিয়র্ডকে বলা হয়েছে ফিয়ার্ড, মানে ফিয়র্ড এবং ফিয়ার্ড। ফিয়র্ড হচ্ছে খুব গভীর হয় আর ফিয়ার্ড হচ্ছে তুলনামূলক কম গভীর হয় এবং ছোট আকৃতির হয়, কিন্তু দুটোর ক্ষেত্রেই এই হিমবাহ উপত্যকার মধ্যে সমুদ্রের জল ঢুকবে এবং জল দ্বারা নিমজ্জিত হবে। যদি হয় তাহলে তাকে বলবো ফিয়র্ড বা ফিয়ার্ড। এরপরেতে আমাদের যেটা জানবো সেটা হচ্ছে যে হিমবাহের যে সঞ্চয় কাজ আছে, যে সঞ্চয়ের ফলেতে হিমবাহের কি কি ভূমিরূপ তৈরি হয়। তো প্রথম হচ্ছে গ্রাব রেখা। তো গ্রাব রেখা হচ্ছে যে হিমবাহ দ্বারা প্রবাহিত সঞ্চিত পদার্থসমূহ, অর্থাৎ হিমবাহ যে সমস্ত পদার্থগুলোকে ক্ষয় করে এবং তার বরফের সঙ্গে বয়ে নিয়ে আসে সেইগুলোকেই গ্রাব রেখা বলা হয়। তো এই গ্রাব রেখা যেরকম দেখো যে এই যে উত্তর পশ্চিম ইউরোপ, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এই বিভিন্ন দেশেতে যেখানেতে পার্বত্য এবং হিমবাহের অস্তিত্ব রয়েছে সেই সমস্ত জায়গাতে এই গ্রাব রেখা দেখা যায়। আর এই গ্রাব রেখার যে সঞ্চয়টা হয় দেখো এখানে যে ছবিটি রয়েছে, দেখো এদিক থেকে একটা হিমবাহ উপত্যকা আসছে, এই হিমবাহ এদিক থেকে একটা হিমবাহ আসছে এবং বিভিন্ন দিকে বিভিন্ন রকম মানে গ্রাব রেখার কিন্তু প্রচুর প্রকারভেদ আছে। তো দেখো যদি পাশে সঞ্চিত হয় তাহলে পার্শ্ব, মাঝখানে হলে মধ্য, আর একদম সামনের দিকে যদি হয় তাহলে সেটাকে প্রান্ত গ্রাব রেখা বলে। তো এইরকমভাবে বিভিন্ন মানে সঞ্চয়ের অবস্থান অনুযায়ী গ্রাব রেখাকে বিভিন্ন ভাগেতে বিভক্ত করা যায়, কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় যে গ্রাব রেখা হচ্ছে হিমবাহ দ্বারা বাহিত যে পদার্থগুলো, অর্থাৎ হিমবাহ যে সমস্ত পদার্থগুলোকে তার মানে বরফের সঙ্গে বহন করে নিয়ে আসে, মানে বরফ ছাড়া হিমবাহের মধ্যে থাকা অন্যান্য যে সমস্ত পদার্থ যেগুলো থাকে সেই সমস্ত পদার্থকেই বলা হয় গ্রাব রেখা। তারপর দেখো আগামুখ বলে একটি খুব ইন্টারেস্টিং ভূমিরূপ তৈরি হয়ে থাকে। দেখো এই যে হিমবাহের সঞ্চয়ের পর্বতের পাদদেশে এই বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে আগামুখ বলে। আর এই ধরনের যে শিলার যে সঞ্চয় হয় এর সঙ্গে স্থানীয় শিলার কোনো সম্পর্ক বিশেষ করে লক্ষ্য করা যায় না। আর আমাদের ভারতবর্ষের কাশ্মীরের যে পহেলগাম অঞ্চল আছে এই পহেলগামেতে এই আগামুখ দেখতে পাওয়া যায়। তো এখানে পাশে ছবিও আছে, দেখো যে হিমবাহের যে বরফ সেই বরফের সঙ্গে অনেক সময় বড় আকারের শিলাখণ্ড চলে আসে এবং সেটা তুলনামূলক সমতল জায়গায় এসে সঞ্চিত হয়ে যায়। আর হিমবাহের বরফ যখন গলে যায় তখন সেগুলোকে দেখতে পাওয়া যায়, আর যেগুলোকে আগামুখ বলে। তো আগামুখ চেনার যে উপায়টা সেটা হচ্ছে যে বড় হবে শিলাখণ্ডটা, আর স্থানীয় যে আশপাশের যে শিলা আছে সেই শিলার সঙ্গে আগামুখের যে শিলা সেই শিলার কিন্তু কোনো মিল লক্ষ্য করা যায় না। এরপরে বোল্ডার ক্লে আর টিল বলে এক ধরনের ভূমিরূপ তৈরি হয়ে থাকে। সেটা হচ্ছে যে এই হিমবাহের সঞ্চয়ের ফলে বালি বা কর্দমের মানে কাদার উপর বিভিন্ন প্রস্তরখণ্ড সঞ্চিত হয়, আর এই ধরনের প্রস্তরময় ভূমিরূপকে বোল্ডার ক্লে বা টিল বলে। তবে বিশেষ করে টিলের ক্ষেত্রে কাদাকণা, সূক্ষ্ম কাদাকণা এবং বোল্ডার ক্লের ক্ষেত্রে শিলাখণ্ড সঞ্চয় লক্ষ্য করা যায়। আর একটি খুব ইন্টারেস্টিং ভূমিরূপ সঞ্চয়ের ফলে তৈরি হয় যেটাকে আমরা বলি হচ্ছে ড্রামলিন। তো ড্রামলিন হচ্ছে দেখো যে হিমবাহের সঞ্চয়ের ফলেতে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, বালি, কাঁকর, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা ঝুড়ির মতো ভূমিরূপ সৃষ্টি করে। একে ড্রামলিন বলে। দেখতে ঠিক এরকম হয়ে থাকে, এই পাশের ছবিটি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে। আর এই ড্রামলিন যখন মানে একসঙ্গে অনেকগুলো ড্রামলিন যখন তৈরি হয় তখন এটাকে এই ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলে অভিহিত মানে করা হয়ে থাকে। আর স্কটল্যান্ড, আয়ারল্যান্ডেতে এই ধরনের ড্রামলিন ভূমিরূপ লক্ষ্য করতে পারা যায়। এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো যে হিমবাহ এবং জলধারার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ হিমবাহ এবং হিমবাহ গলে যে সমস্ত ছোট বড় জলধারাগুলো তৈরি হয় তার কাজে মানে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে কিছু ভূমিরূপ তৈরি হয়ে থাকে, সেই ভূমিরূপগুলি সম্পর্কে আমরা জানবো। তো প্রথম হচ্ছে বহিধৌত সমভূমি। তো এটা কিভাবে হয় দেখো যে এই হিমবাহের প্রান্ত দেশে যেখানে বরফ গলে যায় সেখানে হিমবাহ দ্বারা সঞ্চিত পদার্থগুলি জলপ্রবাহের সঙ্গে বাহিত হয়ে আকার অনুযায়ী সঞ্চিত হয়ে
বহুদূর বিস্তৃত হয়। হিমবাহের প্রান্তভাগে বড় আকারের এবং অনেক দূরে ছোট ছোট পাথরের খণ্ড, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বহির্ধৌত সমভূমি বলে। অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ তো তোমরা, এইখানে এই পর্যন্ত এসে হিমবাহটা থেমে গিয়েছে, তারপরে তো এখান থেকে বিভিন্ন জলধারা তৈরি হয়েছে। সেই জলধারা বাহিত হিমবাহ মধ্যে থাকা যে সমস্ত পদার্থগুলো, এগুলো আরও সামনের দিকে বাহিত হয়ে এই জায়গাটাতে এসে সঞ্চিত হয়েছে, এবং এই যে জায়গাটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে বহির্ধৌত সমভূমি। এই আমেরিকা যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকার কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রতে এই বহির্ধৌত সমভূমি দেখতে পাওয়া যায়। আর অনেক সময় কি হয়, এই যে বহির্ধৌত যে সমভূমি আছে, এই বহির্ধৌত সমভূমি নদী উপত্যকা দ্বারা অনেক সময় বিচ্ছিন্ন হয়। এর উপর থেকে যদি কোনো নদী উপত্যকা তৈরি হয় তখন এটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো যদি এরকম হয় তখন এই বিশেষ ধরনের ভূমিরূপটাকে বলা হয় হচ্ছে ভ্যালি ট্রেন। এরপরে আমরা এসকার বলে একটি ভূমিরূপ সম্পর্কে জানবো। দেখো যে হিমবাহের সাহায্যে বিভিন্ন আকারের শিলাখণ্ড, নুড়ি, বালি, কাদা জলস্রোতের দ্বারা বয়ে এসে পর্বতের পাদদেশে আঁকাবাঁকা শৈলশিরার মতন সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে এসকার বলে। অর্থাৎ এইরকম হয়ে থাকে, হিমবাহের মধ্যে থাকা যে সমস্ত পদার্থগুলো আছে সেইগুলো এই সঞ্চিত হয়ে এইরকম আঁকাবাঁকা শৈলশিরার মতন ভূমিরূপ তৈরি করে থাকে, যেটাকে এসকার বলা হয়। আর এই ফিনল্যান্ডের পুনকাহারু হচ্ছে এরকম একটি বিখ্যাত এসকারের উদাহরণ। এরপরে আরও একটি ভূমিরূপ আছে যেটাকে বলে কেম ও কেম মঞ্চ। তো এই হিমবাহের প্রান্তভাগ ও বহির্ধৌত সমভূমির মাঝে কোনো হ্রদে হিমবাহের সঞ্চয়ের ফলে যে ত্রিকোণাকার ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলে। আর কেম যদি ধসে যায় কোনো সময়তে, তাহলে একের ওপরে আরেকটি কেম সঞ্চিত হয়ে কেম মঞ্চ গড়ে ওঠে। তো দেখো এই পাশের ছবিটি তোমরা দেখলে কিছুটা বুঝতে পারবে যে এই যে কেম কীভাবে, বা এই যে কেম মঞ্চ কীভাবে গড়ে ওঠে। আর এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফোকের এই যে গ্লাভেন উপত্যকা আছে, এখানেতে অনেক এইরকম কেম এবং কেম মঞ্চ দেখতে পাওয়া যায়। এরপরে আরও একটি ভূমিরূপ যেটি রয়েছে সেটার নাম হচ্ছে কেটল। কেটল হচ্ছে এই বহির্ধৌত সমভূমি গঠনকারী যে পদার্থ আছে তার মধ্যে অনেক সময়তে কী হয়, বরফের চাই চাপা পড়ে যায় এবং পরে তা গলে গিয়ে গর্ত সৃষ্টি হয়। মানে বরফের চাপে সেই জায়গায় একটা গর্ত তৈরি হয়ে যায়, যেটাকে কেটল বলা হয়। আর ওই কেটলেতে অনেক সময়তে কী হয়, বরফ গলা যে জল আছে সেই জলটা সঞ্চিত হয়ে কেটল হ্রদ তৈরি করে। তো এই পাশের ছবিটি দেখো, এখানেতে এইরকম একটা, এই জায়গাটাতে এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেটলের ছবি। তো এখানটাতে একটা বরফ ছিল, বিরাট বড় আকারের বরফের খণ্ড ছিল, যেটা চাপেতে এই জায়গাটা অবনমিত হয়ে গিয়েছে এবং এইখানেতে সেই বরফ গলা যে জল, এই জলটা সঞ্চিত হয়েছে, যেটা হচ্ছে এই কেটল হ্রদ তৈরি করেছে। মানে গর্তটাকে বলা হয় হচ্ছে কেটল, আর তাতে যদি বরফ গলা জল জমে হ্রদ সৃষ্টি করে তাহলে বলা হয় কেটল হ্রদ। আর এরকম কেটল এই স্কটল্যান্ডের অরকনি দ্বীপে দেখতে পাওয়া যায়। আর একটা বিষয় আছে যে এই যে কেটল যে হ্রদ, এই হ্রদের তলদেশেতে যে পলি সঞ্চয় হয়, যে পলি সঞ্চিত হয় তাকে বলা হয় হচ্ছে ভার্ব। আর সব শেষে যে ভূমিরূপটা আলোচনা করব সেটা হচ্ছে নব। নব বলে একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এই যে হিমবাহ গলা জলপ্রবাহের দ্বারা প্রান্ত গ্রাবরেখা মধ্যস্থ নুড়ি, বালি, পাথর, কাদা, কাঁকর প্রভৃতি জমা হয়ে ছোট ছোট ঢিবির মতন ভূমিরূপ গড়ে ওঠে, একে নব বলা হয়। আর এই নবগুলি অনেক সময় তৈরি হয় কোথায় না, দুটো কেটলের মাঝে অনেক সময় ঢিবির আকারে অবস্থিত হতে দেখা যায়। তো এই হচ্ছে হিমবাহের যে কাজ, ক্ষয়, বহন এবং সঞ্চয়। মূলত যে ক্ষয় কাজ আছে সেই কাজের দ্বারা গঠিত ভূমিরূপগুলো। তো মোটামুটিভাবে আমি ইম্পর্টেন্ট যে ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপগুলো সম্পর্কে সামগ্রিকভাবে আমি একটি আলোচনা তোমাদের সামনে উপস্থিত করলাম। তো আশা করি এই আলোচনাটার মাধ্যমে তোমরা হিমবাহ কাকে বলে, কত রকমের হিমবাহ হয়ে থাকে এবং কিভাবে হিমবাহ সৃষ্টি হয় এবং তার সঙ্গে সঙ্গে হিমবাহের কাজের ফলে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেই সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তোমরা পেয়েছো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।